সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ফ্যাক্টর বিধানসভা ভোটের ক্ষেত্রে, সেটা বলাই বাহুল্য। কিন্তু বিষয়টা যেটা, যে এই যে হুমায়ুন কবিরের নতুন একটা অবতার দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, সেটা ভোটে কতটা কাজে লাগবে? কারণ আমরা 2021 থেকে 26 অবধি যদি দেখি, নওশাদ সিদ্দিকীর স্ট্যান্ড পয়েন্ট কার্যত একই রকম রয়েছে প্রায়, কিন্তু হুমায়ুন কবিরের যে এই বদল হয়ে যাওয়া 26-এর আগে, সেইটা কতটা কার্যকর হবে বলে আপনি মনে করছেন? দেখো, প্রথমে যেহেতু তুমি দুটো নাম নিলে, নওশাদ এবং হুমায়ুন, আমি দুজনকে কোনো মতেই এক জায়গায় রাখবো না। নওশাদ সিদ্দিকী প্রথম থেকেই যে সমস্ত কথা বলেছেন, আমি এখানে ভাইজানের কথা বলছি না, ঠিক আছে, কিন্তু নওশাদের কথা বলছি। প্রথম থেকে যে কথাগুলো নওশাদ বলেছেন এখনও পর্যন্ত রাজনীতিতে আসার পর থেকে, সেই কথাগুলো কিন্তু সবসময় সাম্প্রদায়িকতার উল্টো দিকে থাকা কথা খুব স্পষ্ট করেছেন উনি, এবং সেই অবস্থান থেকে উনি এখনও নড়েননি। যে 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 সমস্ত দল একেবারে সাম্প্রদায়িক মনোভাব পোষণ করে না, এবং শুধু মুখে বললে হবে না, কাজেও দেখাতে হবে, কথা উনি বলেছেন, সেই সমস্ত দলের সঙ্গে আমরা থাকবো। কাজেই ওর অবস্থান পরিষ্কার, ওর সঙ্গে হুমায়ুন কবিরের নামটা আসাই উচিত নয়। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, যে হঠাৎ করে হুমায়ুন কবিরকে নিয়ে এত আমাদের আলোচনা করতে হচ্ছে। হুমায়ুন কবিরের যাবতীয় কার্যকলাপ যদি আমরা নজর করি, তাহলে দেখব যে রাজনৈতিকভাবে একটা ভেসে থাকা ছাড়া, কতগুলো আসন জেতা ছাড়া, নিজের আসন জেতা ছাড়া, তার আর কোনো রকম মানে নীতি, আদর্শ, অবস্থান, সেসবের কোনো বালাই নেই, অ্যাবসলিউটলি বালাই নেই। এবং উনি বলছেন আজকে যে আমি ক্ষমা চাইছি, এত সোজা নাকি ক্ষমা চাওয়া? তাহলে বলেছিলেন কেন? 1000টা কৈফিয়ত দিচ্ছেন, 1000টা যুক্তি দিচ্ছেন। একটি মানুষ মানে কতবার তাকে তাহলে ক্ষমা চাইতে হয়? আমি বলছি একটি মানুষ, তিনি বলছেন যে একটা সম্প্রদায়ের মানুষকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, একবার বললেন। সেই মানুষই আবার একটা নতুন দল করার প্রাক মুহূর্তে বাবরি মসজিদ নির্মাণ করব, এই কথা বললেন। তারপর সেই দলের নাম দিচ্ছেন জনতা উন্নয়ন পার্টি। এটা কি আদৌ জনতা উন্নয়ন পার্টি? মানে বোঝাই, আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রথম থেকে আজ পর্যন্ত, এবং এখন যেহেতু একটু উনি চাপে পড়ে গেছেন হঠাৎ করে, বিশেষ করে মোহাম্মদ সেলিমের সঙ্গে ওর যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ জনপরিসরে চলে আসার পর যেহেতু একটু চাপে পড়ে গেছেন, উনি প্রাণপ্রণে এখন অসাম্প্রদায়িক সেজে ওঠার চেষ্টা করছেন। হুমায়ুন কবির আদ্যন্ত একজন সাম্প্রদায়িক মানুষ, খুব পরিষ্কার করে এই কথাটা আমি বলতে চাই, এবং সেটা ওর সমস্ত কাজকর্ম, ওর কথাবার্তা দেখলে পরিষ্কার বোঝা যাবে। যে মানুষ বলেন, আমি আবারও বলছি, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নয়, যে মানুষ একবার এই কথা উচ্চারণ করতে পারেন, তার মনে যে কারণেই হোক না কেন, তার মনে কতখানি সাম্প্রদায়িক বিষ ঢুকে রয়েছে সেটা বোঝা যায়। এবং যার কাছে একটা স্কুল স্থাপন করাচ্ছে, একটা কলেজ স্থাপন করাচ্ছে, বেকার যুবকদের চাকরি কর্মসংস্থানের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় বাবরি মসজিদ নির্মাণ করা, তার কাছে আসলে ধর্ম যে রাজনীতির মাঠে কিছু লাভ কুড়োনোর একটা অস্ত্র, এর চেয়ে মানে পরিষ্কার বার্তা তো আর কিছুই হতে পারে না, একদম পরিষ্কার। কাজী হুমায়ুন কবিরকে আমি কোনো মতে অসাম্প্রদায়িক বলবো না, এবং আমি খুব খুশি হব এই নির্বাচনের পরে যদি হুমায়ুন কবির আমাদের রাজ্যের রাজনীতিতে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। হঠাৎ করে উনি প্রাসঙ্গিক হয়ে উঠলেন, হঠাৎ করে। এবং কে হুমায়ুন কবির? যে কথাটা মানে সকলে বলছেন, এবং তুমিও বলছিলে, হুমায়ুন কবির একটা সময় ছিলেন বিজেপি, একটা সময় তৃণমূল, এখন আবার নতুন দল করে বলছেন আমি হচ্ছে অসাম্প্রদায়িক। এবং এই অসাম্প্রদায়িক অবতার রূপে হঠাৎ করে এই গত কয়েকদিন তার মানে ধরাধামে অবতরণ ঘটেছে। আমি আবার বলছি যে এদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? কে হুমায়ুন কবির? তাকে নিয়ে বঙ্গ রাজনীতিতে এতখানি শোরগোল হবে কেন? আর তুমি যে প্রাসঙ্গিকতার কথা বলছিলে, সেই প্রাসঙ্গিকতার জায়গায় আমি খুব স্পষ্ট করে বলি, আমার নিজস্ব একটি অন্য চ্যানেলেও আমি কথা বলেছি, আমার নিজস্ব ধারণা হচ্ছে বৃহত্তর বঙ্গ রাজনীতিতে হুমায়ুন কবির একেবারেই ফ্যাক্টর হবেন না, জনতা উন্নয়ন পার্টি একেবারেই ফ্যাক্টর হবেন না। ওই ওর যে এলাকা, সেই এলাকার মধ্যে একটি দুটি বিধানসভা ক্ষেত্রের মধ্যে হুমায়ুন কবিরের একটা প্রভাব আছে, এবং সেইখানের রাজনীতিতে ভোটের অঙ্কে হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হবেন। ওই দুটি তিনটি আসনকে নির্ণয় করার কেবলমাত্র ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। দুটি তিনটি আসনকে নির্ণয় করার ক্ষমতা একজন ব্যক্তির আছে বলে, সেই ব্যক্তিকে নিয়ে হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজনীতি যে এতখানি সরগরম হয়ে উঠেছে, এর চেয়ে খারাপ সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর আসেনি। আমি বরং সুস্থ মস্তিষ্কের সমস্ত রাজনৈতিক দল এবং নেতাগুলোর কাছে আবেদন করবো যে আপনারা ভাবুন যে কাকে আপনারা তোল্লাই দিচ্ছেন, কাকে আপনারা পাত্তা দিচ্ছেন। এই মানুষটিকে নিয়ে দুটির বেশি তিনটি বাক্য সত্যি সত্যি ব্যয় করা যায়, এবং সেই দুটি বাক্যের সমস্তটা জুড়েই থাকবে ওর সাম্প্রদায়িক আচরণ, সাম্প্রদায়িক কথাবার্তার নিন্দা। সে আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতখানি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কি করে? এবং তাহলে মানে নতুন জেনারেশনের যারা রয়েছে, তারা একেবারেই ঠিক ছিল যে এই যে তারা সমালোচনা করেছিল মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের সাক্ষাৎকে, তারা কিন্তু কঠিন সমালোচনা করেছে। দেখো, আমিও সমালোচনা করেছিলাম, আমিও আমার একটা ফেসবুক পোস্টে সমালোচনা করেছিলাম। কেন সমালোচনাটা হয়েছিল? মোহাম্মদ সেলিম তারপরে নানা যুক্তি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন,
হ্যাঁ, ওদের দলের মধ্যেও নানা শোরগোল হয়েছে, হ্যাঁ, অন্য সুরে অনেকে গেয়েছেন, সেগুলো আমরা নানা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি। এই কারণেই এত শোরগোল হয়েছিল যে ওই যে আমি যেটা বললাম যে 2-3টি সিট নির্ণয় করতে পারছেন একজন মানুষ, এবং যিনি আদ্যন্ত সাম্প্রদায়িক, উনি যতই নিজেকে অসাম্প্রদায়িক হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করুন, হুমায়ুন কবির একজন আদ্যন্ত সাম্প্রদায়িক মানুষ, আদ্যন্ত সাম্প্রদায়িক নেতা। তার সঙ্গে একটি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক কোনো মতে দেখা করতে যেতে পারেন না, কোনো মতেই না, মন বোঝার জন্যও যেতে পারেন না। খুব পরিষ্কার আমি কথাটা বলছি। যদি উল্টোটা হতো না, তাহলে কিন্তু এতখানি শোরগোল হতো না। যদি এমনটা হতো যে হুমায়ুন কবির প্রস্তাব দিয়েছেন এবং তিনি আলিমুদ্দিন স্ট্রিটে এসে মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা করলেন, তখন এটা বলা যেতে পারতো যে কেউ যদি আমার সঙ্গে দেখা করতে আসেন, আমরা একটু শুনলাম ওর কথা, যিনি কি বলতে চাইছেন, কিন্তু আমরা প্রশ্রয় দিচ্ছি না। এটাই কি হচ্ছে, একটা নিউ টাউনের মতো জায়গায় একটা অন্য হোটেলে পশ্চিমবঙ্গের সবচেয়ে, এখনও পর্যন্ত তাতে কিছুর পরেও সবচেয়ে প্রভাবশালী যে বাম দল, সেই বাম দলের রাজ্য সম্পাদক, তিনি গিয়ে দেখা করছেন এরকম একজন মানুষকে, যে মানুষের প্রতি পশ্চিমবঙ্গের যে কোনো সুস্থ মানে সংস্কৃতিবান, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক যে কোনো মানুষের ঘৃণা ছাড়া আর কিছু নেই। তো সমালোচনা তো হবেই। এবং আমি তো উল্টো কথা বলবো যে তরুণরা, বাম দলের যে তরুণ নেতৃত্ব, তাদের প্রতি আমার পূর্ণ আস্থা এবং ভরসা আছে। তারা যেভাবে ধীরে 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 জনমানসে একটা প্রভাব তৈরি করছিলেন, তারা যেভাবে, এবং মাথায় রাখতে হবে, আমি খুব জোর দিয়ে এই কথাটা বলছি, যে এই নেতা এবং নেত্রীদের কেউ কিন্তু সিপিআইএম পার্টির সুখের সময়ে পার্টিতে আসেনি। এরা প্রত্যেকে আমার ছাত্রদেরও ছাত্র, এত ছোট। এরা সেই সময় এসেছে 2011 পরবর্তী, সেই সময় রাজনীতিতে এসেছে এবং এখনও থেকে গেছে, যখন এরা বাম রাজনীতি করলে, সিপিআইএমের রাজনীতি করলে, এরা জানে যে এদের মার খাওয়া ছাড়া, অপমানিত হওয়া ছাড়া, আক্রান্ত হওয়া ছাড়া আর অন্য কোনো কিছু জুটবে না। সেই ছেলে মেয়েগুলো যখন প্রাণপণে এই পার্টিটাকে বাঁচাবার চেষ্টা করছে, আগলে রাখার চেষ্টা করছে, লড়াই দিচ্ছে মাঠে ময়দানে গিয়ে, তখন আমি বলবো যে এটা মোহাম্মদ সেলিম যে 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 মানে যে স্টেপটা নিলেন, সেটা শুধু দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত নয়, আমি বলবো সেটা খুব ক্ষতিকর হয়েছে। হ্যাঁ, এবং সেই জন্যই আমরা দেখলাম যে এতখানি শোরগোল, ক্ষতিকর হয়েছে। আমি কথাটা বলবো, মানে আমি দেখেছি, আমিও যখন যে পোস্ট করেছিলাম, আর অন্য একাধিক পোস্ট হয়েছে, একাধিক মানুষ, সেখানে আমি দেখেছি যে যারা কট্টর বাম সমর্থক, তাদের মধ্যে অনেকে এসে বলছেন যে আমরা সিপিআইএম দলের কর্মী, তারাও বলছেন যে আমরা এটা আশা করিনি এবং এবার আমরা ভোট দেবো কিনা আমরা ভাবছি। তো এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে কিন্তু পার্টি কর্মী, পার্টি সমর্থক এবং তাদের বাইরেও এটা মাথায় রাখতে হবে। একটা কথা সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে নৈতিকতার সমস্ত দায় কি শুধুমাত্র বাম দলগুলোর, শুধুমাত্র সিপিআইএমের? সত্যিই তাই, সিপিআইএমেরই। কেন বাম দলগুলো কতগুলো আদর্শকে সামনে রেখে লড়াই করে। তৃণমূল কংগ্রেস যে কাজ করতে পারে, কংগ্রেস যে কাজ করতে পারে, বিজেপি যে কাজ করতে পারে, এমনকি নওশাদও যদি কোনো কাজ করে, তাদের ভাবমূর্তি মানুষের কাছে অতখানি কালিমালিপ্ত হবে না যতখানি কালিমালিপ্ত হবে বামেদেরকেও এই কাজ করলে। এটা কিন্তু বাম রাজনীতি যারা করতে আসছেন তাদের বোঝা দরকার। সর্ব মানে দিক থেকে এটা মাথায় রাখা দরকার যে, বিশেষ করে সিপিআইএমের রাজনীতি যারা করতে আসছেন, যে এদের যে অতীত, যে সমস্ত নেতাদের এই দলটি পশ্চিমবঙ্গের রাজনীতিকে উপহার দিয়েছে, আমি বলবো সেই মানুষগুলোর কাজ, কর্ম, ভাবনা, চিন্তা কিন্তু যারা এদের ভোটও দেন না তাদের মনে থাকে। ভোট দেন না অনেক অন্য কারণে হয়তো। আজ পর্যন্ত এটা তো সত্যি, নৈতিকতার প্রশ্ন তো উঠবেই, এটা তো সত্যি। এত বছর হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতায় এসে সমস্ত হিসেব বুঝে নেওয়া হবে এই সমস্ত ক্ষেত্রে। দুর্নীতি কোথায় কী হয়েছে বামফ্রন্টের জমানায়, একজন নেতার বিরুদ্ধেও একটি মাত্র অভিযোগ তুলেও কি প্রমাণ করা গেছে? কাউকে কি জেলের ওপাশে পাঠানো গেছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, পার্টির যে পলিসি, রাজনৈতিক কার্যক্রম, সিদ্ধান্ত, তা নিয়ে জনমানসে ক্ষোভ হয়েছে। কিন্তু ব্যক্তি হিসেবে একজন মানুষ অসৎ, তিনি দুর্নীতিপরায়ণ, এই কথা কিন্তু কেউ বলতে পারেনি। তার কারণটা হচ্ছে ওইটাই বললাম, যে এটা আশা করে মানুষ এখনও। যারা ভোট দেননি তারাও জানেন। আমার এক ছাত্র, তার একটি ইউটিউব চ্যানেল আছে, তার একটি কথা একদিনকে শুনলাম, আমার একটু বলতে ইচ্ছে করছে যেহেতু এই প্রশ্নটা উঠে এলো। সেই ছেলেটি বলছে, তার আবার ছাত্রছাত্রীরা আছে, তাকে তারা জিজ্ঞেস করছে যে আপনি এত সারাক্ষণ তো বামেদের সমালোচনা করেন। সে বলছে হ্যাঁ আমি করি, কিন্তু আমাকে যদি দিনের শেষে, ধরা যাক আমার কোনো একটা অর্থনৈতিক লগ্নির ব্যাপার হয়েছে, বা
বা আমাকে আর্থিক কোনো পরামর্শ নিতে হয়েছে, বা কোথাও আমি একটা বাড়ি ঘর জমি করব, তখন যদি আমাকে কারোর সঙ্গে কথা বলতে হয়, তাহলে আমি একজন বাম কর্মীর সঙ্গে কথা বলবো, কেননা ওদের আমি বিশ্বাস করি যে ওরা হচ্ছে অ্যাটলিস্ট দুর্নীতিমুক্ত, নৈতিকভাবে এরা স্পষ্ট একটা অবস্থান রাখে। এই যে একজন মানুষ যে সারাদিন বামফ্রন্টের সমালোচনা করছে, সে নিজেই বলছে যে বিশ্বাস যদি কাউকে করতে হয়, তাহলে বিশ্বাস কিন্তু আমি করব একজন বাম নেতাকে। এইটা মাথায় রাখা উচিত, এইটা মাথায় রাখা উচিত যারা বাম রাজনীতি করছেন এবং সিপিআইএমের রাজনীতি যারা করছেন, যে এই দলটার অতীতটা কী সেটা ভুলে গেলে চলবে না, একদম ভুলে গেলে চলবে না। সেই জায়গা থেকে আমি আবারও বলছি, আমি এই জায়গায় আমার অবস্থান অনড় থাকবো, আমার অবস্থানে, যে মোহাম্মদ সেলিম কে হুমায়ুন কবির, কেন তাকে এতখানি গুরুত্ব দেওয়া হবে ওই 2-3টে সিটে তিনি ভাগ্য নিয়ন্ত্রণ হয়েছেন বলে? এবং পাল্টা আমি যে কথাটা বলছি, খুব ক্ষতিকর হয়েছে সেলিমের এই যাওয়া। পাল্টা আমি যে কথাটা বলছি, সংখ্যালঘুদের আমাদের না এই জায়গাটা ভাবতে হবে, বড় করে একটু বলছি আমি, এটা ভাবতে হবে, এটা এটা যারা ধর্মনিরপেক্ষ মানুষ আছেন তাদের ভাবতে হবে, মুসলিম আমাদের যে ভাই বোনেরা আছেন তাদেরও ভাবতে হবে যে সত্যি সত্যি মুসলিমদের উন্নয়ন কারা চাইছে, এটা কিন্তু ভাবতে হবে। এই কথাটা, এই প্রশ্নটা অনেক সময় পেছনে চলে যায়। কিন্তু মুসলিমদের উন্নয়ন কিভাবে হবে? মুসলিমদের উন্নয়ন কতগুলো মসজিদ তৈরি হলে হবে? ইমাম ভাতা দেওয়া হলে হবে? এটা কিন্তু ভাবতে হবে যে মুসলিমদের যদি উন্নয়ন করতে হয়, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। এই 3টে বিষয় হচ্ছে মূল। এই 3টে বিষয় যদি সত্যি সত্যি মুসলিম আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যে মুসলিম ভাই বোনেরা আছেন তাদের জন্য কোনো দল কোনো কিছু করে, তাদের বোধহয় তাদের পাশেই দাঁড়ানো উচিত। অন্ধ মুসলিম ভাই বোনেদের মধ্যেও যারা একটু এগিয়ে ভাবতে পারেন, যারা ধর্মের যে 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 মানে ঠুলি, সেই চোখ থেকে ধর্মের ঠুলি খুলে স্পষ্ট দেখতে পান, তাদের কাছে আমিও আবেদন করব যে ভোটের সত্যিই তো মানে ঢাকে কাঠি পড়ে গেছে, একটু ভাবুন যে কোন দলগুলো সত্যি সত্যি সেই কাজ করছে যে কাজ করলে আপনাদের উন্নতি হবে। মুসলিমদের একটা বিরাট অংশ এখন পশ্চিমবঙ্গের মাটিতে পিছিয়ে রয়েছেন, তাদের উন্নতি হবে। এই যে বললাম, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই 3টে মূল বিষয়। বাবরি মসজিদ সেখানে কোনো বিষয় নয়, হুমায়ুন কবির সেখানে কোনো বিষয় নয়। হুমায়ুন কবিরের পাশে দাঁড়ানো মানে পশ্চিমবঙ্গে মাটিকে অশান্ত করে তোলা। হুমায়ুন কবিরের পাশে দাঁড়ানো মানে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে আরও পেছনে ঠেলে দেওয়া। এই বিষয়ে আমি নিশ্চিত, কেননা আলোক প্রাপ্তির কোনো কথা হুমায়ুন কবির এখনও পর্যন্ত বলেছেন বলে আমার মনে হয়নি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত হুমায়ুন কবির এমন একজন ব্যক্তি যিনি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক